আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি কাজী রুমানা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে সিটিসেল সংবাদ শিরোনামগুলো। নারায়ণগঞ্জে কাউন্সিলর সহ 5 জনকে র‍্যাব পরিচয়ে অপহরণ, 1 বছর পরও নিখোঁজ কেরানীগঞ্জের 2 ব্যবসায়ী। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুমের অভিযোগ প্রত্যাখ্যান, নেপথ্যের গ্রুপকে গ্রেফতারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ। তীব্র গরমে লোডশেডিং এ সরকার দলীয় এমপিদের অসন্তোষ, উৎপাদন কেন কম অর্থমন্ত্রীর কাছেও বড় বিষয়। এবং আঘাত এলে প্রতিঘাতের সক্ষমতার উপর প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ, সরকারের নীতি দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের আহ্বান। পুরো সংবাদ। আদালত থেকে পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ 5 জন অপহরণের শিকার হয়েছেন। র‍্যাব পরিচয়ে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার। নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়র নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম জানান, একটি মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন তার স্বামী, সাথে ছিলেন তাজুল, লিটন, স্বপন ও গাড়ির চালক। অপহরণকারীরা গাড়ি সহ তাদেরকেও নিয়ে যায়। তিনি ঘটনার জন্য আরেক ওয়ার্ড কাউন্সিলর এবং থানা আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের দায়ী করে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেছেন। অপহৃতদের উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। অপহরণের প্রতিবাদে নজরুল ইসলামের সমর্থকরা সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 1 ঘন্টার জন্য অবরোধ করে রাখে। 1 বছর ধরে নিখোঁজ কেরানীগঞ্জের জেনারেটর ব্যবসায়ী রাফিউলের খোঁজ পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি চেয়েছেন তার মা। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, 2013 সালের 25 মার্চ জেনারেটর ব্যবসায়ী রাফিউল সহ 4 বন্ধু লালবাগ কেল্লায় বেড়াতে গেলে সাদা পোশাকের কয়েকজন নিজেদের র‍্যাব সদস্য দাবি করে তাদের নিয়ে যায়। নিখোঁজ হওয়ার প্রায় 1 মাস পর নাইম এবং নিজ্জল নামে 2 জনকে হাত পা বাঁধা অবস্থায় নরসিংদী এলাকায় পাওয়া যায়। স্বজনদের দাবি, ফিরে আসা নাইম এবং নিজ্জলকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা তৎপর নয় বলে অভিযোগ রাফিউলের স্বজনদের। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তদন্তের খাতিরে আইন শৃঙ্খলা বাহিনী কাউকে নিয়ে গেলেও হয় তাকে ছেড়ে দেয় অথবা আদালতে পাঠায়। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুম করার অভিযোগ নাকচ করে তিনি বলেছেন, কয়েকটি গ্রুপ এমন ঘটনা ঘটাচ্ছে যাদেরকে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারা দেশে অপহৃত হয়েছেন 39 জন। তাদের মধ্যে 12 জনের লাশ পাওয়া গেছে, 4 জন অক্ষত ফিরে এসেছেন, কিন্তু বাকি 23 জন এখনো নিখোঁজ। এই 23 জনের মধ্যে বিএনপির 8 নেতাকর্মী আছেন, যাদের গত 4 ডিসেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আগে থানায় জিডি করল। ঘটনা প্রায় 4.5 মাস পর তাদের পরিবার মানববন্ধন করে একদিনে 8 জনের নিখোঁজ হওয়ার খবর জানিয়েছে। পরিবারগুলোর দাবি, অপহরণকারীরা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের লোক পরিচয় দিল। এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, অপহরণ বা গুমের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত নয়। কতগুলো তো আইন শৃঙ্খলা বাহিনী তুলে নেয়, জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেয়, নানান ইনফরমেশনের জন্য তুলে নেয়, কিংবা তার বিরুদ্ধে যদি থাকে, ওয়ারেন্ট থাকে, কিংবা তার বিরুদ্ধে যদি মামলা থাকে, সেখানে তো তুলে নেয়। এটা 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 স্বভাবত কারণেই নেয়। আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে, সেগুলি কিন্তু তাদের নলেজে আছে এবং তারা ছাড়া পাচ্ছে, কিংবা 2 দিন পরে ছাড়া পাচ্ছে, কিংবা কোর্টে চালান হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন, মানে তার অভিযোগ থাকলে ব্যবস্থা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, আক্রোশের কারণে অনেক সময় অপহরণের ঘটনা ঘটছে।
কয়েকটি গ্রুপ এর জন্য দায়ী বলে জানিয়েছেন তিনি। এই আইন শৃঙ্খলা বাহিনীর বাইরেও কিন্তু 2-4টা এরকম ভাবে হয়, যেগুলি নাকি আপনার মাইক্রোবাসগুলোতে যে নামে একদম ঠিক আমাদের র্যাব কিংবা ডিবির আদলেই এরা নামে। তো এইগুলো নিয়ে আমরা আমাদের র্যাব বাহিনী এবং আমাদের ডিবি বাহিনী এগুলো দেখছে। আমরা তাদেরকে বলছি যে এরা কারা করে, আমাদের কাছে খবর আসছে 2-1টা এরকম হয়েছে, আমরা এটা দেখতেছি। গুমের ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই মন্তব্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, প্রত্যেকটি গুম রহস্য উন্মোচনে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী তাদেরকে মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলে তীব্র গরমে বিদ্যুৎ দিতে না পারার জন্য খোদ সরকার দলীয় সংসদ সদস্যরা সরকারের কড়া সমালোচনা করেছেন। অর্থমন্ত্রী নিজেও লোডশেডিং এর অত্যাচারে বিরক্তি প্রকাশ করে বলেছেন, 10,000 মেগাওয়াট উৎপাদনের ক্ষমতা থাকার পরও কেন 6,500 মেগাওয়াট হচ্ছে সে বিষয়ে খোঁজ নেবেন তিনি। রিজভী নিউজের রিপোর্ট। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে প্রথম প্রাক বাজেট আলোচনায় তোপের মুখে অর্থমন্ত্রী। বিদ্যুৎ না পেয়ে জনগণের মতোই চরম বিরক্ত সংসদ সদস্যরা। সঙ্গে আছে গত কয়েক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধ থাকা। শুরুতেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত তোলেন ভূমিদস্যুদের দৌরাত্ম্যের কথা। এই যে জমি নিয়ে যারা বসে আছে, হাজার হাজার একর জমি, কটা সাইনবোর্ড গিয়ে পাবে, এইটা এভাবে বলতে পারে না। আপনাকে যেভাবে বলতে হবে 3 বছরের মধ্যে তোমরা শিল্প করো, আর যদি না করো তাহলে এই জমি উইথ কম্পেনসেশন গভর্নমেন্ট নিয়ে নেবে। কিছুদিন আগেই 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার উৎসব করে এখন কেন সারা দেশে বিদ্যুৎ সংকট? প্রশ্ন ছিল সংসদীয় স্থায়ী কমিটি সভাপতিদের। কোথায় যায় এই বিদ্যুৎ? আপনি তো উৎপাদন করেন কত, 10,368 মেগাওয়াট, তা করছেন না কেন? আপনি বলছেন ওই মিনিস্ট্রির টাকা কেটে আনছেন বিদ্যুৎ দেওয়ার জন্য, ওই মিনিস্ট্রির টাকা কেটে আনছেন বিদ্যুৎ দেওয়ার জন্য। এইভাবে কত টাকা কেটে এনে আপনি বিদ্যুৎ দিচ্ছেন। বিদ্যুৎ প্লান্টের মালিক যারা, তাদের কোনো অসুবিধা নেই, তারা তো দেউলিয়া হচ্ছেন না। আপনি বলেছেন 2018 সালের ভিতরে আপনি 19,000 মেগাওয়াট উৎপাদন করবেন। আপনি টার্গেটে উৎপাদন একদিন হয়তো উৎপাদন করে ফেললেন, তারপরে বললেন 19,000 মেগাওয়াট, পরে দেখা গেল বাস্তবে 12,000 মেগাওয়াট পাচ্ছি আমরা। এই স্লোগান অর্থহীন। হঠাৎ লোডশেডিং নিয়ে চরম বিরক্ত অর্থমন্ত্রী নিজেও। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন নিয়ে বিস্মিত তিনি। বিদ্যুৎ এবং জ্বালানি which was in critical conditions, it is not in critical conditions, although this performance at this moment is very bad, আর কোনো justification নাই, because total demand for বিদ্যুৎ আমাদের দেশে এখন 6,500-7,000, আমাদের capacity is 11,000. So there is something wrong in management. প্রাক বাজেট আলোচনায় মন্ত্রী অবশ্য জানিয়েছেন, গত 5 বছর ধরে এককভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত বেশি বরাদ্দ পেলেও এবার তা হচ্ছে না। অগ্রাধিকারের তালিকায় ওপরে থাকবে মানব সম্পদ উন্নয়ন। বাজেটের আকার হবে 2.5 লাখ কোটি টাকার কাছাকাছি। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা বলেছেন, শান্তিতে বিশ্বাসী বাংলাদেশ কারো সাথে যুদ্ধ না চাইলেও কেউ আঘাত করলে প্রতিঘাত করার সক্ষমতা থাকতে হবে। সরকারি কর্মকর্তাদের শুধু রুটিন কাজ নয়, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। বর্তমান মেয়াদে দায়িত্ব নেয়ার পর নিজ দায়িত্বে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1972 সালের 12 জানুয়ারি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কক্ষে যেই টেবিলে কাজ করতেন, সেই কক্ষে সেই টেবিলে 3 বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ কর্মকর্তাদের উপস্থিতিতে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত 1974-এর প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল 2030 এর আওতায় 3 বাহিনীর পুনর্গঠন এবং আধুনিকায়নের কার্যক্রম নেওয়া হয়েছে। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত করে, প্রতিঘাত করবার মতো ক্ষমতা আমাদের থাকতে হবে। সেই সক্ষমতা অর্জন করা এটাও একান্তভাবে প্রয়োজন। কাজে আমরা সবসময় সে ব্যাপারে যথেষ্ট সচেতন। কাজে আমরা এ ব্যাপারে অনেক পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি। অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজের সমন্বয়ের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে
কর্মকর্তা কর্মচারীদের আরও তৎপর হতে হবে। আমরা শুধুমাত্র মন্ত্রণালয়ে বসে রুটিন ওয়ার্ক করা সেটা না, যারা আপনারা কাজ করবেন তাদেরকে এটাও চিন্তা করতে হবে যে আমাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কাজে বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেটাকে সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরাও যেন আরো আধুনিকায়ন করতে পারি আর সামনে এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আমরা এবারে 5ই জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করেছি, বেশি সময় হয় নাই। আমি আগেই বলেছি যে আমাদের একটা তাড়া থাকে যে আমাদের সময় কম, কাজ বেশি করতে হবে। একটা মুহূর্ত নষ্ট করবার মতো সময় আমাদের নাই, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করে যাওয়া। আমি সেক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা চাই। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা জয়ের কথা উল্লেখ করে এবছরই ভারতের সঙ্গে সমুদ্রসীমা মামলায় বাংলাদেশের পক্ষে রায় পাওয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মানুষকে রক্ষা করাটাই আমাদের লক্ষ্য। সেভাবে আমি বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমাদের যেমন সম্ভাবনাও আছে, সমস্যাও আছে, কিন্তু সমস্যা থেকে হতাশ হলে চলবে না, সম্ভাবনাকে কাজে লাগাতে হবে এবং সমস্যা দূর করে সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে এবং সেই লক্ষ্য নিয়েই সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রীর প্রারম্ভিক ভাষণের পর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে তাদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। সাউথ কোরিয়ায় ফেরি ডুবির ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী চুং হং অন পদত্যাগ করেছেন। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন তিনি প্রশাসনের বোঝা হতে চান না। আরো আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি, তবে উদ্ধার কাজ পরিচালনা ও পরিস্থিতি মোকাবেলার জন্য সময় নিয়েছেন। 16 এপ্রিল 476 জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ফেরি থেকে এ পর্যন্ত 183টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। খারাপ আবহাওয়া ও উত্তাল সাগর উদ্ধার অভিযানকে ব্যাহত করছে। ফেরি ডুবির পর থেকে উদ্ধার অভিযানের গতি নিয়ে সংবাদ মাধ্যম এবং যাত্রীদের স্বজনদের সমালোচনার মুখে পড়ে সাউথ কোরিয়ার প্রশাসন। বিক্ষুব্ধ স্বজনরা প্রধানমন্ত্রী চুং হং এর ওপর পানির বোতলও ছুড়ে মারে। এবারে জানিয়ে দিব এবি ব্যাংক অর্থনীতি সংবাদ। অনিরাপদ মাইগ্রেশন ঠেকাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। 2015 সাল পরবর্তী বৈশ্বিক কার্যতালিকায় লক্ষ্যমাত্রা হিসেবে মাইগ্রেশনকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বানও জানান তিনি। সোমবার শুরু হতে যাওয়া দুদিনের বৈশ্বিক মাইগ্রেশন সভা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় অনুষ্ঠিতব্য ওই সভায় এখন পর্যন্ত 57টি দেশের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। বৈশ্বিক এই সভা আয়োজনে বাংলাদেশের সহযোগী সুইজারল্যান্ড। এবারে বেসিক ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। মেহেরপুরে জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান 62 ধানের প্রদর্শনী ও মাঠ দিবস হয়েছে। জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে ইসলাম জোয়ারদারের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চৈতন্য কুমার দাস। বক্তারা জানান, এই ধান চাষে চাষিদের ফলনের কোনো ঘাটতি হবে না, পাশাপাশি এই ধানের চালের ভাত সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ। এবারে ওয়ান ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে শেষ হয়েছে সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। দিন শেষে ডিএসই এক্স সূচক 36 পয়েন্ট কমে দাঁড়ায় 4666 পয়েন্টে। হাত বদল হয় 433 কোটি 84 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বাড়ে 98টি, কমেছে 166টির এবং অপরিবর্তিত থাকে 31টি কোম্পানি শেয়ারের দাম। এবারে গ্রামীণ ফোন খেলার খবরে যাব।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে 6 উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। পঞ্চম ম্যাচে দিল্লির এটি দ্বিতীয় জয়। আর বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই 4 ম্যাচ খেলে হেরে গেল 4টিতেই। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে তোলে 125 রান। ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড দলের পক্ষে সর্বাধিক 33 রান করে অপরাজিত থাকেন। জবাবে 7 বল আগেই জয় তুলে নেয় কেভিন পিটারসনের দিল্লি ডেয়ারডেভিলস। মুরালি বিজয় 40 ও পিটারসন অপরাজিত 26 রান করেন। সবশেষে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারায়ণগঞ্জে কাউন্সিলর সহ 5 জনকে র্যাব পরিচয়ে অপহরণ, 1 বছর পরও নিখোঁজ কেরানীগঞ্জের 2 ব্যবসায়ী। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুমের অভিযোগ প্রত্যাখ্যান, নেপথ্যের গ্রুপকে গ্রেফতারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নির্দেশ। তীব্র গরমে লোডশেডিং এ সরকার দলীয় এমপিদের অসন্তোষ, উৎপাদন কেন কম অর্থমন্ত্রীর কাছেও বড় বিস্ময়। এবং আঘাত এলে প্রতিঘাতের সক্ষমতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ, সরকারের নীতি দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের আহ্বান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজন। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।